নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। 48 ঘন্টা বাকি ডিএ বৈঠকে, তার আগে খবর এসে পৌঁছলো বিভিন্ন ইলেকট্রনিক মাধ্যমে যে বকেয়া ডিএ ঢোকা শুরু হয়ে গেছে এবং অবশ্যই অবসরপ্রাপ্ত কর্মীদের অ্যাকাউন্টে, অর্থাৎ 2008 থেকে 2018 পর্যন্ত এই পোর্শনের যে বকেয়া ডিএ সেটা অবসরপ্রাপ্ত কর্মচারীদের রাজ্য সরকারের তাদের অ্যাকাউন্টে ইতিমধ্যে রাজ্য সরকারের তরফ থেকে দেওয়াটা শুরু হয়ে গেছে। খবরটা শুভ ইঙ্গিত যদি খবরটা ঠিক হয়, কেননা অফিসিয়ালি কোনো প্রেস নোট সেভাবে আমরা পাইনি, কিন্তু ইলেকট্রনিক মাধ্যমে এই সংবাদটি প্রচারিত হওয়ার পর আমি সরাসরি ভাস্করবাবুর সঙ্গে যোগাযোগ করেছিলাম, সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক। তিনিও বললেন আমি খবরটা পেয়েছি এবং খবরটা ঠিক যে বিভিন্ন অ্যাকাউন্টে বকেয়া ডিএটা ঢোকা শুরু হয়ে গেছে। হ্যাঁ, অবশ্যই অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের। আমি খেয়াল করছিলাম যে তিনটে শুভ ইঙ্গিত কিন্তু একটা সরকারের শুরুর পর্বে। প্রথমত 8 দিনের মাথায় 11 তারিখ যে সরকার তার কার্যক্রম শুরু করেছিল নবান্ন থেকে, পরের যে এর বৈঠক ক্যাবিনেট মিটিং পরের সোমবার, সেই বৈঠকে কিন্তু 7ম বেতন কমিশন লাগু হওয়ার ঘোষণা হয়েছিল। এক। দ্বিতীয়ত যেটা হচ্ছে, সরকারি কর্মচারীদের এই প্রথম, আবার বলছি সরকারি কর্মচারীদের এই প্রথম সরাসরি নবান্নে বৈঠকে ডাকছেন রাজ্যের মুখ্যমন্ত্রী, দ্যাট টু অন 1 তারিখ বিকেল 5টায়, যেটা সাম্প্রতিককালে রাজ্যের ইতিহাসে বিরলতম ঘটনা। তৃতীয়, এই বকেয়া ডিএটা অবসরপ্রাপ্ত কর্মীদের অ্যাকাউন্টে ঢোকার খবরটা যদি ঠিক হয়, আবার বলছি খবরটা যদি সংবাদটা যদি ঠিক হয়, তাহলে এটা শুভ ইঙ্গিত। অর্থাৎ একটা সরকার 11 তারিখ কাজ শুরু করেছিল, আজকে যখন এই প্রতিবেদন পেশ করছি তখন মাসের শেষ, প্রায় 20 দিনের মধ্যে এই 3টে সিদ্ধান্ত সরকারি কর্মচারীদের জন্য নিল। এখন দেখার বিষয় যে 1 তারিখ যে সরকারি কর্মচারী সংগঠন, 4টি সংগঠনের সঙ্গে রাজ্য সরকার, রাজ্যের মুখ্যমন্ত্রী বসছেন, বৈঠকে বসছেন এবং সেই বৈঠকে বসে কি ঘোষণা করেন বা কি আলোচনা করেন এবং কি আলোচনার প্রেক্ষিতে কোন কোন সিদ্ধান্ত পরবর্তীকালে নেন, সেই দিকে আমাদের নজর থাকবে। কিন্তু সামগ্রিকভাবে আমরা লক্ষ্য করছিলাম যখন 11 তারিখ একটা নতুন সরকার, পরিবর্তনের সরকার ক্ষমতায় এলো, সেই ক্ষমতায় আসার সরকারের পর কেন 7 দিনের মধ্যে সমস্ত সরকারি কর্মচারীদের বকেয়া ডিএটা গত 10 বছর ধরে মামলা করে যেটাকে আটকে রাখা হয়েছিল, সেই টাকাটা দিল না কেন, সেটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু মানুষ প্রচণ্ড উচ্চকিত কণ্ঠে প্রতিবাদটা জানাতে শুরু করেছিলেন। আমি কিন্তু বারবার সেই সময় বলেছিলাম একটু সময় দিতে হবে একটা সরকারকে। গত 10 বছর ধরে 2017 সাল থেকে 2026 পর্যন্ত যখন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সরকারি কর্মচারীদের হকের ডিএ আটকানোর জন্য লাগাতার আদালতে পয়সা খরচা করে গেছেন, 8 বারের মধ্যে 7 বার তারা আদালতের মামলায় স্যাট, হাইকোর্ট, সুপ্রিম কোর্টে হেরেছেন, তারপরেও প্রতিদিন প্রতারণা করে গেছেন, দিচ্ছি, দেবো, এই তো কমিটি তৈরি হয়েছে বলে এই ধরনের প্রতারণা তৈরি করেছেন। তার প্রেক্ষিতে দাঁড়িয়ে যখন সরকারটা পরিবর্তিত হলো, সেই সরকারে যখন নতুন সরকার ক্ষমতা এলো, সেই সরকারকে একটা নির্দিষ্ট সময় দেওয়াটা খুব জরুরি প্রয়োজন ছিল। অনেকে বোঝেননি, অনেকে অতিষ্ঠ হয়ে গিয়েছেন, এই কী হলো, একটা সরকার, নতুন সরকার ক্ষমতায় এসেই তো সরকারি কর্মচারীদের ডিএটা মিটিয়ে দেওয়া উচিত ছিল। আমি বিশ্বাস করিনি সেই পন্থায়, আমি বিশ্বাস করিনি সেই চিন্তায়। আমি আবারও বলছি, একটা সরকারকে সময় দেওয়া দরকার এবং সেই সরকার কিন্তু 1 মাসের মধ্যে নয়, 20 দিনের মধ্যে, 4 তারিখ নির্বাচিত হয়েছেন ঠিকই, 9 তারিখ শপথ গ্রহণ করেছেন ঠিকই, 11 তারিখ থেকে নবান্নে কাজ শুরু করেছেন, 11 থেকে 30 তারিখের মধ্যে একটা সরকার যখন 3টে সিদ্ধান্ত সরকারি কর্মচারীদের নিয়ে নিল, আমি প্র্যাকটিক্যালি বলবো 3.5 সিদ্ধান্ত নিল। কি সিদ্ধান্ত নিল আমি আরেকবার রিপিট করি, যে 8 দিনের মধ্যে কাজ শুরু করার 8 দিনের মধ্যে 7ম বেতন কমিশনের ঘোষণা, দ্বিতীয়ত কাজ শুরু করার 3 সপ্তাহের মধ্যে সরকারি কর্মচারীদের নিয়ে নবান্নে বৈঠক করা, সেই দিন ধার্য করা 1 তারিখ সেই দিন, তৃতীয়ত হচ্ছে যদি এই রিপোর্টটা ঠিক হয়, যে রিপোর্টটায় বলছে যে অবসরপ্রাপ্ত কর্মচারীদের আগে ডিএটা মেটানো, বকেয়া ডিএ মেটানোর কাজটা শুরু হলো। এটা 3টে সিদ্ধান্ত। চতুর্থ যেটা আমি বলছি যে সেই সিদ্ধান্তটাও আংশিক হিসেবে আমি ধরছি যে রাজ্যের মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি বলছেন যে এবার আমাদের
রিক্রুটমেন্টের একটা পলিসি ডিক্লেয়ার্ড হবে, কিভাবে রিক্রুটমেন্ট হবে, কবে পরীক্ষা হবে, কতদিন অন্তর পরীক্ষা হবে, কোন ক্ষেত্রে পরীক্ষা হবে, এটাও একটা এই মুহূর্তে মনে হয়েছে যে এই সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। আর পঞ্চমত আরও একটা সিদ্ধান্ত যেটা আমার কাছে মনে হচ্ছে খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে একটা সরকার সমস্ত ডিপার্টমেন্টগুলোতে ইন্টারনাল অডিট করাচ্ছেন এবং সেই অডিটের ভিত্তিতে কতজন রিক্রুটমেন্ট তার তালিকা 3 তারিখের মধ্যে রাজ্যের অফিসে রাজ্য সরকারের অর্থ দপ্তরে লিখিতভাবে জমা দিতে বলা হয়েছে সমস্ত বিভাগীয় প্রধানদের, অর্থাৎ কোন ডিপার্টমেন্টে কোন সেগমেন্টে কতজন ভ্যাকেন্সি আছে, কতজন কন্ট্রাকচুয়াল কাজ করছেন, কতদিন ধরে ভ্যাকেন্সিটা পড়েছে, তার ডিটেল রিপোর্ট চার্ট 3 তারিখ অর্থাৎ আজ থেকে 3 দিনের মধ্যে বুধবারের মধ্যে সেই রিপোর্টটা জমা দিতে হবে নবান্নে। ফলত একটা সরকারের 20 দিনের মধ্যে যদি এই 5টা সিদ্ধান্তকে অ্যাসেম্বল করা যায় তাহলে সরকারের দৃষ্টিভঙ্গিটা বোঝা যায়। আমি আজকের এই প্রতিবেদনের এই পর্বে সরাসরি আপনাদের সঙ্গে কথা বলাবো ভাস্করবাবুর সঙ্গে, আপনাদের হয়ে ভাস্কর ঘোষের সঙ্গে কথা বলেছি এবং আমার কাছে বারবারই মনে হয়েছে যে একটা সরকার একসঙ্গে সব টাকা দিতে পারবে না, এটা যেমন ঘটনা, তেমনি তার প্রায়োরিটি তালিকায় অবসরপ্রাপ্ত কর্মচারীদের প্রায়োরিটি পাওয়া উচিত। যে অবসরপ্রাপ্ত কর্মচারীদের নিয়ে আমি দীর্ঘদিন ধরে নতুন বাংলার এই এপিসোডে আপনারা তার সাক্ষী আছেন, কথা বলেছি যে যদি সবাইকে একসঙ্গে না দেওয়া যায়, মমতা সরকার কেন অবসরপ্রাপ্ত কর্মচারীদের ডিএটা আদালতে আইনজীবীদের পেছনে কোটি কোটি টাকা খরচা না করে দিলেন না? প্রশ্ন বহুবার করেছি আজ থেকে 2 মাস আগে, 3 মাস আগে। আজকে সেই দিনটা এসছে যখন যদি সত্যি যে এই রিপোর্টটা অফিসিয়ালি আমরা কোনো প্রেস নোট হিসেবে পাইনি, কিন্তু বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ায় পেয়েছি যে অবসরপ্রাপ্ত কর্মচারীদের অ্যাকাউন্টে টাকা ঢুকছে। এই রিপোর্ট যদি সত্যি হয়, বলতেই হবে নতুন সরকারের দৃষ্টিভঙ্গিটা অত্যন্ত ইতিবাচক। কেন বারবার আমি ব্যক্তিগতভাবে মনে করেছি, আপনাদের সামনে বলেওছি, যে মানুষগুলো জীবনের শেষ প্রান্তটা কাটাচ্ছেন, যে মানুষটা জীবনের শেষ ইনিংসটা ব্যাট করছেন, সেই মানুষটাকে অগ্রাধিকারের তালিকায় আনা উচিত। যদি সরকার সত্যি অবসরপ্রাপ্ত কর্মচারীদের 2008 থেকে 2018 ডিএর টাকা ঢোকানো শুরু করে থাকেন, আমি বলবো কর্নিশ সরকার। আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে সরাসরি নিয়ে চলে যাব ভাস্করবাবুর সঙ্গে আমার গতকাল অনেক রাতে এই বিষয় নিয়ে যা কথা হয়েছে শোনাবো। নমস্কার ভাস্করদা, সন্ময় বলছি। হ্যাঁ দাদা, নমস্কার। হ্যাঁ, মানে আর 48 ঘন্টা বাদেই 1 তারিখ বিকেল 5টায় নবান্নের সভাঘরে, সেখানে সরাসরি আপনারা বসছেন এ রাজ্যের মুখ্যমন্ত্রীর আহ্বানে সরকারি কর্মচারীদের বিষয়গুলো নিয়ে, এবং অবশ্যই আলোচনায় থাকবে ডিএ। তার আগেই আজকে খবর যে শেষ পর্যন্ত ডিএ ঢোকা শুরু হয়েছে, বিশেষ করে অবসরপ্রাপ্ত কর্মচারীদের, এবং 2008 থেকে 18টাকে বেসিক জায়গা তৈরি করা হয়েছে বলে অন্তত ইলেকট্রনিক মাধ্যমে খবরটা কি ঠিক? হ্যাঁ, টাকা ঢুকতে শুরু করেছে, কিন্তু সেটা কোন পিরিয়ডের টাকা সেটা কিন্তু এখনো পর্যন্ত আমরা নিশ্চিত নই। তবে আমার যেটুকু ধারণা হচ্ছে যে 1/4/2008 থেকে 31/12/2015 পর্যন্ত সময়কালের যে হিসেব নিকেশ, বিশেষ করে অবসরপ্রাপ্ত কর্মচারী যারা তার আগে অবসর নিয়েছেন তাদের যেহেতু ডিজিটালাইজ রেকর্ড কিছু নেই, সেহেতু ওই পিরিয়ডের টাকাটা এত তাড়াতাড়ি মানে দিচ্ছে বলে আমার মনে হচ্ছে না। আমার যেটা মনে হচ্ছে প্রাথমিকভাবে, যে হিসেবের যে গোলমাল আগের সরকারের আমলাতন্ত্র করেছিল, মানে সমস্ত ব্যাপারটাকে গুলিয়ে দেওয়ার জন্য, যেটা আমরা বারবার করে অভিযোগ করছিলাম যে 43 টাকা দিয়ে পরে 100 টাকা বলে করে 100% ইউটিলাইজেশনে যে গল্পটা করা হচ্ছিল, সেই হিসেবের গোলমালটাকে ঠিক করার জন্য হয়তো একটা পদক্ষেপ হতে পারে। আমরা এটাকে নিয়ে মানে এপ্রিল মাসেই আমরা চিঠি লিখেছিলাম মাননীয় বিচারপতি ইন্দু মালহোত্রা কমিটিকে, এবং আমরা সেখানে পরিষ্কার বলেছিলাম যে সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী কার কত টাকা বকেয়া, এর জন্য মোট কত টাকা খরচা হবে, সেই কোয়ান্টিফিকেশনের দায়িত্ব কিন্তু কমিটির ঘাড়ে ন্যস্ত আছে, মানে সুপ্রিম কোর্ট তাই বলেছেন। কিন্তু এখানে কমিটিকে ভুল পথে পরিচালিত করে পশ্চিমবঙ্গ সরকারের আমলাতন্ত্র একটা ভুল হিসেব কিতেব করে কর্মচারীদেরকে নতুন করে বঞ্চনার পথে যাচ্ছে। সুতরাং এক্ষেত্রে ভয়ানকভাবে সুপ্রিম কোর্টের রায়কে অবমাননা করা হচ্ছে। আপনারা এখানে দরকার হলে আমাদের সাথে মিটিং এ বসুন এবং এইটাকে নিয়েই করা হোক। তখন তারা একটা আমাদের কাছে মেল পাঠায় যে কোন সূত্র ধরে এটার হিসেবটা হওয়া উচিত, সেটা আপনারা একটা কোয়ান্টিফিকেশন করে পাঠান এবং সেটাকে এপিটিপি আকারে জমা করুন। আমরা তখন সেটাকে রেডি করে, আমাদের আইনজীবী বিক্রম ব্যানার্জি সেটাকে সম্পূর্ণটা রেডি করে এবং সেটাকে ফাইনাল চেক আপ আমাদের
মাননীয় গোপাল সুব্রমণিয়ামজিকে দিয়ে পরে করিয়ে আমরা সেটাকে এই মাসের মানে মে মাসের 5 তারিখে সেটাকে এফিডেভিট আকারে জমা করি। এবং খুব স্বাভাবিকভাবেই যখন এইরকম একটা পরিস্থিতি তৈরি হয়, আমার মনে হয় যে নতুন সরকার যেহেতু এসেছেন এবং তারা যেহেতু এই ধরনের অন্যায় কাজগুলো থেকে হাত গুটিয়ে নিতে চাইছেন এক এক করে আমরা দেখতে পাচ্ছি। যেমন ধরুন শিক্ষক নিয়োগের যে দুর্নীতি, জিটিএ শিক্ষক নিয়োগের যে দুর্নীতি, আমরা আজকেই দেখেছি মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে এই দুর্নীতিকে আড়াল করার জন্য সরকার আর কোনো ভূমিকা নেবে না, অর্থাৎ দুর্নীতিগ্রস্ত যারা আছে তাদের চাকরি যাবে। তা এই যে পদক্ষেপটা নিচ্ছেন, সেক্ষেত্রে এটা খুব স্বাভাবিক একটা যে বিষয় যে আমলাতন্ত্রের কাছে নিশ্চয়ই এই বার্তা গেছে যে আপনারা হিসেবটাকে ঠিক করুন এবং সেভাবে মানে মিটিয়ে দেন। তা আমার মনে হচ্ছে যে এই হিসেবের যে ঘাটতিটা ছিল সেই ঘাটতির টাকাগুলোই পাচ্ছে, এবং যেটুকু পরিমাণ পয়সা কর্মচারীদের অ্যাকাউন্টে ঢুকছে সেটা দেখে আমার সেটা মনেও হচ্ছে তাই আর কি। এটা 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 একটা তো দীর্ঘদিনের লড়াইয়ের ফসল বলা যেতে পারে। আপনারা যেদিনকে মানে 1 তারিখ রাজ্যের মুখ্যমন্ত্রীর সামনাসামনি বসবেন, আপনারা এই বিষয়টা ছাড়াও আর কোনো বিষয় কি ডিএর মানে ওই মিটিং এ তুলতে চলেছেন? হ্যাঁ, আমরা তো মানে চেষ্টা করব, এখন জানি না এখন এজেন্ডা বেস সেটা হবে নাকি অন্যান্য বিষয়গুলো নিয়েও আলোচনার অবকাশ থাকবে। তবে আমরা কতগুলো বিষয়কে আমরা খুব ভালো করে লক্ষ্য করছি। যেমন আমাদের ধরুন দাবি ছিল যে 6 লক্ষ শূন্য পদে নিয়োগ। আহ, আমাদের আমরাই প্রথমে দাবিটাকে মানে এইরকম জোরভাবে তুলেছিলাম। তারপরে মমতা ব্যানার্জি তিনি যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখন বিধানসভায় স্বীকার করেছিলেন যে হ্যাঁ 5.5 লক্ষ শূন্য পদ আছে। এই সরকার এসে পরে শূন্য পদের অ্যাকচুয়াল সংখ্যা কত সেটাকে জানতে চেয়ে বিভিন্ন ডিপার্টমেন্টের কাছ থেকে তখন সমীক্ষা শুরু করেন, এবং আগামী 3 তারিখ হতে সেটা জানা যাবে। তারা নিয়োগের নতুন করে বিধিগুলোকে তৈরি করছেন। আগের জামানাতে যেমন আমরা দেখেছি যে লিখিত পরীক্ষা থেকে ভাইভাতে বেশি নাম্বার দিয়ে রাখা হয়েছিল যাতে করে দুর্নীতিগুলো করতে পারে যায়, সেগুলোকে বদল ঘটাচ্ছেন। অস্থায়ী কর্মচারীদের বিষয়ে তারা বিভিন্ন রকমের সমীক্ষা শুরু করেছেন। আমরা সেগুলোকে নিয়েও কথা বলতে চাই। বিশেষ করে আপনি অবাক হয়ে যাবেন যে বিভিন্ন ধরুন সেন্ট্রাল প্রজেক্ট চলে পশ্চিমবঙ্গে, সেটা সমগ্র শিক্ষা মিশন বলুন, সেটা ন্যাশনাল হেলথ মিশন বলুন, এইসব প্রজেক্টের সাথে যুক্ত যেসব কর্মচারীরা আছেন, যে পদগুলোতে চাকরি করেন সেই পদ কিন্তু একই পদ গোটা দেশ জুড়েই আছে। ওই প্রজেক্টের মধ্যে যারা চাকরি করেন তাদের গোটা দেশ জুড়ে আছেন। পশ্চিমবঙ্গের স্থায়ী কর্মচারীরা যেমন অর্ধেক বেতনে চাকরি করেন, ওই অস্থায়ী মানে কর্মচারীরাও কিন্তু ঠিক অর্ধেক বেতন পান। মানে মজাটা কিরকম দেখুন, যে আহ, এই 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 প্রজেক্টগুলো সবই চলে হচ্ছে 60-40 ভাগে। হুম, তা 60% ভাগের যে টাকাটা যেটা সেন্ট্রাল রাজ্যকে বুঝিয়ে দিচ্ছে ঠিক মতো করে, হুম, সেই 60% টাকাটা পেয়ে পরেও তারা কিন্তু টাকাটা নিজেদের কন্ট্রিবিউশনের যে 40% টাকা সেই টাকাটা কন্ট্রিবিউট করছেই না। উপরন্তু 60% যে টাকা সেই টাকাটাও কিন্তু এই অস্থায়ী কর্মচারীদেরকে দিচ্ছে না। হুম, অনেকের আছে এরকম যে কোনো সেন্ট্রাল প্রজেক্ট এরকম আপনি পাবেন না যেখানে বছরের পর বছর একই বেতন থাকে। পশ্চিমবঙ্গে সেটা আছে, হুম। যে তাদের বছর বেতন বাড়ে না, উল্টে কমে যায়। সেই যে ডিসক্রিপেন্সি সেগুলোকে আমরা মেটানোর জন্য সরকারের কাছে আবেদন করব। আশা করি সরকার সেগুলোকে মেটাবেন। কারণ একটা বিষয় আমরা বুঝতে পারছি, মানে মুখ্যমন্ত্রী সেই বিষয়ে খুব সদর্থক ভূমিকাও দেখাচ্ছেন। আমাদের সাথে যে বার্তালাপ হয়েছে আপাতত তাতে তিনি কথা বলেওছেন যে এই ধরনের ইয়েগুলোতে সরকার আর কোনো রকমের ইয়ে করবে না, মানে তাদের ন্যায় বিচারেরই চেষ্টা করবে। আমরা ভরসা রাখছি, এবং কর্মচারী সমাজ দেখে বলবো একটা অংশ আছে যারা যেদিন সরকার পরিবর্তন হয়েছে তার পরের দিন থেকেই ন্যারেটিভ নামাতে শুরু করেছেন বিভিন্ন ধরনের। তাদেরকে বলবো যে স্বাধীনতার পর থেকে তো ন্যারেটিভ নামিয়ে নামিয়ে পশ্চিমবঙ্গের 12টা বাজিয়েছেন। একটু অপেক্ষা করুন, সময় দিন। লড়াই করার জন্য তো গোটা ময়দানই পড়ে আছে। ন্যারেটিভ না নামিয়ে বরং আহ, মানে দাবি দাওয়াটাকে কিভাবে আদায় করা যায় সেই জন্য সরকারকে পরামর্শ দিন। সরকারের আমি সাথে থাকতে বলছি না, সরকার যদি মানে অসৎ উদ্দেশ্য দেখায় তখন সাথে থাকবেন কেন, আমরাও থাকবো না, তখন পথে নামবো অবশ্যই। কিন্তু যতদিন পর্যন্ত সরকার এই বিষয়গুলোকে নিয়ে সদর্থক ভাবনার বহিঃপ্রকাশ ঘটাচ্ছে ততদিন পর্যন্ত মিথ্যা ন্যারেটিভ নামিয়ে পড়ে মানে বিপথে পরিচালিত করা আসলে আসলে এটাই ইয়ে করে যে তারা কেউ চান না যে এই সমস্যাগুলোর সমাধান হোক। ঠিক। অনেক ধন্যবাদ এবং অনেক শুভেচ্ছা। যদি যদি সত্যি চারটা মানে অবসরপ্রাপ্তদের ডিএটা ঢুকতে শুরু করেছে, এটা খবরটা এসছে, খবরটা ঠিক হয়। আপনি বলছেন খবরটা ঠিক যে শেষ পর্যন্ত টাকা ঢুকতে শুরু করে দিয়েছে, এবং একটা সরকার সরাসরি আপনাদের মুখোমুখি বসছেন 1 তারিখ সোমবার নবান্নে। আমাদের চোখ থাকবে সেদিকে। ভালো থাকবেন। অন্তত
বাংলার অসংখ্য সরকারি কর্মচারী, অবসরপ্রাপ্ত কর্মচারী, কন্ট্রাকচুয়াল কর্মী, শিক্ষিত বেকারদের কথা ভাস্করবাবু আপনাদের মুখ দিয়ে পৌঁছে যাক নবান্নের সভাঘরে। নিশ্চিতভাবে তারা অবহিত আছেন, কিন্তু সেটা সোচ্চারে আপনারা নবান্নে গিয়ে বলবেন। আমরা সেদিকেই তাকিয়ে থাকবো। অনেক ধন্যবাদ ভাস্করবাবু। ধন্যবাদ দাদা।